নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি হরগড়ি পাইস হোটেলের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন প্রভাকর ছবিটায় হাত দিয়ে বলে, তুই সবার সামনে গৌরী হয়ে ঘুরলেও তুই আমার কাছ থেকে তোর পরিচয়টা লুকোতে পারবি না। আমি জানি তুই আমার ধীমা, আর তোকে আমি তোর পরিচয় ফিরিয়ে দিতেই এসেছি। তখন দেখা যায় দরজার মধ্যে কেউ একজন কড়া নাড়ে। এরপরই দেখা যায় সেই ছেলেটি আসে। এই ছেলেটি এতদিন ধরে তার মাকে খুঁজছিল, আর সে ছেলেটির মানসিক অবস্থাও ভালো। এরপর সে ছেলেটি বলে, আচ্ছা জেঠু, তুমি বলো তো এই গৌরীকে আমরা এত সাহায্য করছি কেন? আর এই গৌরীকে সাহায্য করতে গিয়ে তো আমার প্রাণটাই যেত। এরপর প্রভাকর বলে, সে গৌরী নয়, সে হচ্ছে ধী। আর আমি ধীর জন্য এটা এই জন্যই করছি, কারণ ধীর মা আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার নিজের পরিচয় ফিরিয়ে দিয়েছিল, আমাকে বন্ধু বলে ডেকেছিল, আর আমাকে আমার পরিবার, মা বাবা, আমার স্ত্রী, সন্তান সবাইকে ফিরিয়ে দিয়েছিল। আর তার জন্যই আমি ঠিক করেছি যে আমি ওকে ওর পরিচয়টা পাইয়ে দেব, ওর অধিকারটা পাইয়ে দেব। আমি ওর মার সাথে অনেক অন্যায় করেছি, ওর মা আমাকে আমার পরিচয়টা ফিরিয়ে দিয়েছে, কিন্তু আমি ওর সাথে অনেক অন্যায় করেছি। আর তার জন্যই ধীয়ের পরিচয়টা আর ওর অধিকারটা ফিরিয়ে দিয়ে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। পরের মুহূর্তে দেখা যায় রুদ্র গৌরীকে জিজ্ঞাসা করে, আচ্ছা, যেই উত্তরগুলো ধীর জানা ছিল সে তো বলতে পারলো না, কিন্তু আপনি এত কিছু কি করে জানলেন? ঘোষবাড়ির এত কিছু আপনি কি করে জানলেন? এরপর গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, এটাও তো আমিই ভাবছি স্যার, আমি এই সব কিছু কি করে জানলাম? পর রুদ্র বলে, কি হলো, আপনি চুপ করে আছেন কেন, বলুন। এরপর গৌরী বলে, স্যার ওই যে আমি বললাম না, মহেশ্বরী ম্যাডামে আমাকে সবকিছু বলেছে, গল্পে গল্পে হয়তো বলেছিল। এরপর রুদ্র বলে, আপনাকে মহেশ্বরী এই কথা বলেছে? কই, আমাকে তো কখনো এই কথাগুলো বলিনি। আর এমনিতেও মহেশমতি কাজের বিষয় ছাড়া এরকম কোনো কথাই বলে না, আর আপনাকে এগুলো বললো? আর ধীর যাওয়ার পর থেকে মহেশমতি আমাকে তার নাতির থেকেও চাইতে বেশি ভালোবেসেছে। কই, কখনো তো ছোটবেলায় আমাকে নিয়ে এরকম কোনো গল্পই করেনি। গৌরীর কিছু একটা আবছা আবছা আবারও মনে পড়ে। তখন গৌরী বলে, বললাম না স্যার, মহেশমতি ম্যাডামই হয়তো আমাকে বলেছেন, হলে আমি ওদের বাড়ির বিষয়ে এত কিছু কি করে জানবো? পর রুদ্র বলে, মহেশমতি ছোটবেলা থেকে আমাকে সবসময় আগলে রেখেছে, কখনো এই হরগড়ি পাইস হোটেল, তারপরে এই ভাজা মশলা, এইসব নিয়ে তো কোনোদিনও কিছুই বলেনি। এরপর রুদ্র মনে মনে এটাই বলে যে আমার একটা সন্দেহ হচ্ছে। ওদিকে দেখা যায় ঠাম্মি কল্পনাকে বলে, সন্দেহ হবে না, মেয়েটা গড়গড় করে সবকিছু উগলে দিয়েছে। ও কি প্রমাণ করতে চাইছে? আর ও মহেশমতিকে পটিয়ে ভুলিয়ে ভালিয়ে ওর কাছ থেকে সব কথা বের করে নিয়েছে, নইলে এত কিছু কথা ও কি করে জানবে? ওই মেয়েটা না খুবই শেয়ানা। এরপর রুদ্র মা বলে, মা আপনি গৌরীকে শুধু শুধু ভুল ভাবছেন, ও এরকমটা কেন করবে? আর গৌরী কিন্তু নিজেকে ধী প্রমাণ করার জন্য এটা একদমই বলেনি। মা, আমি কিন্তু এটা একদমই মানতে পারবো না যে গৌরী কারোর ক্ষতি করতে চাইবে। ও খুব ভালো মেয়ে মা। এরপর ঠাম্মি বলে, তুমি ওকে চেনো না, ও খুবই শেয়ানা একটা মেয়ে। ও সবাইকে ভুলভাল বুঝিয়ে ও সবাইকে কাবু করে রেখেছে, আর এভাবে মহেশ্বরীর কাছ থেকে সবটা জেনে আমার নাতির মাথাটা চিবিয়ে খেয়েছে। এরপর রুদ্র মা বলে, আপনি ভুল ভাবছেন মা। আর আমরা তো সবাই জানি যে গৌরীকে মহেশ্বরী কাকিমা কতটা আদর করত, কতটা স্নেহ করত আর ভালোবাসতো। মহেশ্বরী কাকিমা নিচে থেকে গৌরীকে বলেছিল ওনাকে মহেশমতি বলে ডাকতে। আর এই ডাকটা শুধু কে ডাকে? দুজনেই, গৌরী আর ধী। এছাড়া তো আর কেউ ডাকে না। কিন্তু ধীয়ের সাথে বিয়েটা না হওয়াতে মহেশ্বরী কাকিমা একটু রেগে আছে ওর উপর। ধী কষ্ট পেয়েছে, আমি এটাও মানছি, কিন্তু মা এইসবের মধ্যে তো গৌরীর কোনো দোষ নেই। রুদ্র তো গৌরীকে ভালোবেসে বিয়েটা করেছে। কিন্তু আমার একটা বিষয় খটকাটা হচ্ছে মা, ধীরকে এত কিছু জিজ্ঞেস করা হলো, ধীর কি কিছুই মনে নেই? ওকে এত কিছু জিজ্ঞেস করা হয়েছিল, মানলাম যে ধীর ছোট ছিল, কিন্তু ও তো এতটাও ছোট ছিল না যে ওর কিছুই মনে থাকবে না। ওর বাড়িতে কারা কারা থাকতো, আর পাইস হোটেলটা কোথায় ছিল, কে কি করতো, এইসব তো ওর জানার কথা মা, কিন্তু ও তো এইসব কিছুই বলতে পারলো না। তখন ঠাম্মি বলে, ও বলল না, ওই লোকটা হঠাৎ করে এসে হুটহাট একটা প্রশ্ন করে দিল, তাই ও ঘাবড়ে কিছু বলতে পারেনি, ওর মনে ছিল না। কিন্তু ওর তো সব মনে আছে। আর বৌমা, তুমি এইসব বলে না গৌরীকে ঢাকা দিতে চেও না, বুঝলে? ওই মেয়েটা না খুব চালু, মহেশ্বরীর কাছ থেকে ঠিক সব কায়দা করে গোপন কথা জেনে নিয়েছে, আর এখন এই বাড়িতে ঘাপটি মেরে বসেছে। মেয়েটা নিশ্চয়ই কোনো বড়সড় কারণের জন্য এই বাড়িতে ঢুকেছে। পরের মুহূর্তে দেখা যায় রুদ্র গৌরীকে জিজ্ঞেস করে, গৌরী, আমি আপনাকে এতদিন ভুল চিনেছি, আপনি সত্যি করে বলুন তো আপনার পরিচয় কি? তখন গৌরী বলে, স্যার আমি তো গৌরী। এরপর রুদ্র বলে, না, আপনি গৌরী নন, আপনি সত্যি করে বলুন আপনি কে? এরপর গৌরী বলে, স্যার আমি তো গৌরী। তখন রুদ্র বলে, না, আপনি গৌরী নন,
আমি যেই গৌরীকে চিনতাম সেই গৌরী তো একদম চুপচাপ থাকতো, আর ওর মুখের উপর পর্যন্ত কথা বলতো না। আর কালকে যে গৌরীকে আমি দেখলাম, সত্যি আপনি যেভাবে ওই গুন্ডাদেরকে পিটিয়েছেন না, আমি দেখে তো একদম অবাকই হয়ে গিয়েছিলাম যে এটা আপনি। এরপর গৌরী বলে, স্যার ওরা আপনাকে মারতে চেয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল, আমি ওদেরকে ছেড়ে দেব? কতদিন আমি আপনার স্ত্রী হয়ে এই বাড়িতে আছি, এই বাড়ির কারোর উপর আমি কোনো বিপদ আসতে দেব না, আর না আপনার কোনো ক্ষতি হতে দেব। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি কারোর কোনো বিপদ হতে দেব না, সব বিপদের সামনে আমি রুখে দাঁড়াবো। এরপর রুদ্র গৌরীকে বলে, সেটা আপনি একা নন, আমি আজ থেকে আপনাকে কথা দিচ্ছি, আমিও আপনার পাশে সব সময় থাকবো, সব বিপদে আপদে আমি আপনার পাশে থাকবো। আর এই লড়াইটাতে আপনি একা নন, আমিও আপনার পাশে আছি। অন্যদিকে দেখা যায় ভাস্কর পিয়াকে বলে, আর একটু হলেই তো গৌরী সবকিছু মনে পড়ে যেত, আর সবাই এটাই জেনে যেত যে গৌরী হচ্ছে আসল ধী। এরপর ভাস্কর পিয়াকে বলে, তুমি তখন চুপ করেছিলে কেন, তুমি কেন কিছু বলোনি? এরপর পিয়া বলে, আমি বলবো, আমি এইসব জানতাম নাকি? আর হুট করে একটা লোক এসে গড়গড় করে প্রশ্ন করবে, আর আমি কি করে সে উত্তরগুলো দেব? আর এইটার দায়িত্ব কে ছিল? আমাকে শিখিয়ে পড়ানোর দায়িত্ব তোমার ছিল, তুমি তোমার দায়িত্ব ঠিক করে করতে পারোনি। আর আমাকে না বেশি তাতেও না, বুঝলেই? কে তো তুমি নিচে এই বাড়ির ইতিহাস আর ১৪ গোষ্ঠী সম্বন্ধে আমাকেই বলনি কিছু, আর তার উপর আমাকেই বলছো। এরপর ভাস্কর বলে, এই বাড়ির ইতিহাস আর ১৫ বছর আগে কি কি হয়েছিল কাউকে জানা যাবে না। এতে একটা রহস্য মাটি থেকে বেরিয়ে পড়েছে, আর ফুলিকে যে আমি মেরে পুঁতে রেখেছিলাম সেটা যদি জানাজানি হয়ে যায় তাহলে কি হবে? না না, কি রহস্যগুলো আমাকে ধামাচাপা দিয়েই রাখতে হবে। অর্পিয়া ভাস্করকে বলে, কি এত ভাবছো? তখন ভাস্কর বলে, না না কিছু না, যে করে হোক আমাদেরকে এখান থেকে পালাতে হবে, চল চল তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। তখন পিয়া বলে, পাগল নাকি, এখানে এত কষ্ট করে থাকার জায়গা করেছি আর এখান থেকে সরে যাব? না না, আমি এখান থেকে কিছুতেই যাব না। পর ভাস্কর বলে, যতদূর আমি ধিকে ছোটবেলা থেকে দেখেছি, ওই পাকা মেয়েটার ছোট্ট বয়সে এত বুদ্ধি আর এত সাহস ছিল। পর পিয়া বলে, গৌরীর মতো একটা বোকা মেয়ের সাহস ছিল? আমি এটা মানতে পারছি না। এরপর ভাস্কর বলে, রক্তর গুণ কোথায় যাবে? ওর মার সাথে যেই লেগেছে, কেউ ওর মাকে হারাতে পারেনি, কেউ না। যে কেউই ওর মার সামনে টিকতে পারেনি, বুঝেছিস? ওর মাকে টেক্কা দেওয়ার মতো কেউ ছিল না, তার জন্যই ওকে তো। এরপর ভাস্কর থেমে যায়। পর পিয়া বলে, ওকে তো কি বলো? তখন ভাস্কর বলে, না না, কি আর হবে, কিছু না, তুই চল এক্ষুনি আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই। এরপর পিয়া বলে, একটা কথা কান খুলে শুনে রাখো, আমি এখান থেকে কোথাও যাব না, আমি গৌরীকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো, আর এর প্রতিশোধ তো আমি নেবই, আজকে এই অপমানটার বদলা আমি নেবই। আর তুমি যদি সম্পত্তির ভাগ পেতে চাও তাহলে তুমিও এখান থেকে এক পাও নড়বে না। আমি গৌরীকে শেষ করে দেব, আর রুদ্রকে তো আমিই বিয়ে করব। পর ভাস্কর ভয়ে তো মনে মনে এটাই ভাবতে লাগে যে কালকে যা যা হয়েছিল সেইগুলো যদি আজ রাতেও হয় তাহলে তাহলে কি হবে? আর ফুলিকে যে আমিই মেরে এই বাড়িতে গর্তে মাটিতে পুঁতে দিয়েছি সেটা যদি সবাই জেনে নেয়। অন্যদিকে দেখা যায় রুদ্রর কাছে একটা ফোন আসে, এবং সেই ফোনটি করে অনিল কর, মানে যে নতুন ইনভেস্টিগেটর ছদ্মবেশে এসেছে, প্রভাকর ঘোষ। প্রভাকর ঘোষ রুদ্রকে ফোন করে জানায় যে এই কেসটা নিয়ে আমার একজনের উপর খুবই সন্দেহ হচ্ছে। রুদ্র বলে, কার উপর? ধি? তখন প্রভাকর বলে, না, আমার সন্দেহ হচ্ছে আপনার স্ত্রী গৌরীর উপর, আমার গৌরীর উপরই সন্দেহ হচ্ছে। এরপর রুদ্র বলে, আপনি বিশ্বাস করুন, গৌরী এর মধ্যে কোনোভাবেই জড়িয়ে নয়। ফোনটা যেহেতু লাউড স্পিকারে ছিল তাই গৌরীও সবটা শুনতে পাচ্ছিল। রুদ্র বলে, গৌরী তো এই বিষয়ে কিছুই জানে না। এরপর প্রভাকর ঘোষ বলে, কে কি জানে কে কি জানে না সেটা তো পরেই বোঝা যাবে। আর আপনি দেখলেন না, যার কাছ থেকে উত্তর জানার ছিল সে তো বলল না, কিন্তু উনি গড়গড় করে সবটা বলে দিলেন। তার জন্যই উনি যদি আরও এই ঘোষ বাড়ির বিষয়ে আরও কিছু জানেন সেইগুলোই আমি জিজ্ঞাসাবাদ করব। তো ওনার বাবার ওপর একটা কেস চলছে, তাই জন্য আমি ওনার উপর ডাইরেক্টলি চার্জ করতে পারছি না। আর হ্যাঁ, আমি ওনার সাথে একাই দেখা করতে চাই। রুদ্র রাজি হয়ে যায়। রুদ্র বলে, ঠিক আছে, গৌরী কালকে আপনার সাথে দেখা করতে চলে আসবে। পরে গৌরী বলে, কিন্তু স্যার আমি তো কিছুই জানি না। এরপর রুদ্র বলে, আচ্ছা আপনি কি ছোটবেলায় কখনো পাইস হোটেলে গিয়েছিলেন? তখন গৌরী বলে, স্যার আমার স্পষ্ট মনে আছে, আর আমার বাবার তো এত টাকা ছিল না যে কোনো পাইস হোটেলে নিয়ে যাবে। আমি তো কিছুই বুঝতে পারছি না স্যার। এরপর রুদ্র বলেন, আচ্ছা ঠিক আছে, আপনি এই বিষয় নিয়ে এখন ভাববেন না, রাত হয়ে গেছে, আপনি শুয়ে পড়ুন, ঠিক আছে? দিকে দেখা যায় সে ছেলেটি বলেন, আচ্ছা জেঠু, তুমি গৌরকে কেন চার্জ করতে চাইছো? এরপর প্রভাকর বলে, আমি ধীমাকে কাছ থেকে দেখতে চাইছি, ওকে ছুঁতে চাইছি, ওকে একটু নিজের কাছে রেখে ওর সাথে কথা বলতে চাইছি।
ওর সাথে একা একটু সময় কাটাতে চাইছি, আর ওর অধিকার ফেরানোর জন্য সবার আগে এটাই দরকার যে ওর স্মৃতিটা ফিরিয়ে দেওয়ার। আমি ওর স্মৃতিটা তাড়াতাড়ি ফিরিয়ে দিতে চাই। আর আমার নিজের বলে তো কেউ নেই, আর যারা আছে তারা আমাকে অস্বীকার করবে। আমি আমার মায়ের সামনেও যেতে পারবো না। রয়েছে তো এই ধীমাই, ওকে আমি একটু কাছে থেকে দেখবো না? এই সকালে ধীমার সঙ্গে আমার দেখা হবে, আর আজকের রাতটা আমি এই আশা নিয়েই ঘুমাবো। পরের দিন সকালে দেখা যায় অনিল রয় সেজে আবারও গৌরীর সাথে দেখা করতে গেল ভাস্কর। এরপর গৌরী বলে, আচ্ছা আমরা কি গাড়ি দিয়ে যাবো? পর প্রভাকর বলেন, হ্যাঁ গাড়িতে উঠুন আপনি। তখন গৌরী বলে, আচ্ছা আপনি আপনার অফিসের ঠিকানাটা দিয়ে দিন, আমি সেখানে পৌঁছে যাব। পর প্রভাকর বলে, আমরা তো অফিসে যাচ্ছি না, আমরা রাস্তায় যেতে যেতেই কথা বলে নেব। তখন গৌরী মনে মনে এটাই ভাবতে লাগে, আমি কি করে বা গাড়িতে উঠবো? গাড়িতে উঠলে তো আমার ভয় করে দম বন্ধ হয়ে আসে। এরপর প্রভাকর গৌরীকে বলে, আচ্ছা আপনি গাড়িতে উঠুন মাই লেডি। এরপর গৌরী ভয়ে ভয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে ওঠা মাত্রই গৌরী ভয়ে একদম শিউরে যায় এবং তার হাত পা ঠান্ডা হয়ে আসে, আর তার শরীরও হাত পা কাঁপতে শুরু করে। এরপর প্রভাকরও গাড়িতে উঠে পড়ে এবং গাড়িতে উঠে গাড়িটা স্টার্ট করে। যখনই গাড়িটা স্টার্ট করে তখন গৌরী গাড়ির মধ্যে শক্ত করে ধরে রাখে এবং চোখ মুখ বন্ধ করে রাখে। এরপর প্রভাকর যখন গাড়িটা চালাচ্ছিল তখন একটু একটু করে তার স্পিডটা বাড়িয়ে যাচ্ছিল, আর গৌরী ভয়ে চোখ বন্ধ করে রেখেছে এবং প্রভাকরকে বলছে, আপনি দয়া করে একটু আস্তেই চালান। তখন প্রভাকর বলে, আমি তো আস্তেই চালাচ্ছি, আর কত আস্তে চালাবো। গৌরী যখন চোখ বন্ধ করে তখন দেখা যায় যে কোনো একটা গাড়িকে পিছন থেকে ধাক্কা মেরে ব্রিজের ওপার থেকে ফেলে দিয়েছে। এরপরে সে চিৎকার করে ওঠে, আর তখনই গাড়িটা থামিয়ে দেয়। গৌরী ভয়ে গাড়ি থেকে নেমে পড়ে। এরপর ভাস্কর নেমে এসে বলেন, আচ্ছা আপনি হঠাৎ করে এভাবে চিৎকার করলেন কেন? নিন একটু জল খান। এরপর গৌরী বলে, আমি কিচ্ছু জানি না, আমার অনেক ভয় করে, গাড়ি চড়তে আমার অনেক ভয় করে। পর প্রভাকর বলে, এই যে আপনি ভয় পাচ্ছেন, এত জোরে একটা চিৎকার করলেন, সেটা কেন করছেন এটা কি বলতে পারবেন? এরপর গৌরী বলেন, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না, শুধু চোখ বন্ধ করলেই মনে হয় যেন কেউ একটা গাড়িকে পেছন থেকে এসে ধাক্কা মারছে, আর আমি ব্রিজের এপার দাঁড়ালেই মনে হয় যে কেউ আমাকে ধাক্কা দিয়ে এখান থেকে ফেলে দেবে, অনেক নিচে ফেলে দেবে। আমি জানি না কেন গাড়িতে উঠলে এই অ্যাক্সিডেন্টটা বারবার আমার চোখের সামনে এসে পড়ে। এরপর প্রভাকর বলে, আচ্ছা এটা কেন হয়, আর কিছু বলতে পারবেন? আর কিছু মনে করতে পারছেন? তখন গৌরী বলে, না আমার আর কিছু মনে পড়ছে না। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়।